আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অপ অ্যাম্পের আগের দিন যে অবধি হয়েছিল তারপর থেকে করাচ্ছি। ভার্চুয়াল গ্রাউন্ড এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আগের বার মানে এই থার্ড সেমিস্টারদের এটার ওপর কোশ্চেন এসেছিল কিন্তু। তো এইটা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, অপ অ্যাম্পের একটা ইম্পর্টেন্ট পার্ট। প্লাস এই কনসেপ্টটাই আমাদের কিন্তু এর পরের অ্যাপ্লিকেশন গুলোতে লাগছে। তো এখানটায় দেখো একটা অপ অ্যাম্পের আমরা ছবি দিয়েছি। এই অপ অ্যাম্পটা নর্মালি এই এটা নন ইনভার্টিং ফরম্যাটে রয়েছে, সরি এটা ইনভার্টিং ফরম্যাটে রয়েছে। এই যে অপ অ্যাম্পটা রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এই জিনিসটার ব্যাপারে ডিটেলড আলোচনা করব। তার আগে জাস্ট এইটুকুনি বোঝো, এখানটায় দেখো কি হচ্ছে, 2 নম্বর পিনটার সাথে তুমি একটা রেজিস্ট্যান্স R1 কানেক্ট করেছো, আর সেখান থেকে ভিএস যেটা হচ্ছে এটা মারছে সোর্স ভোল্টেজ, আর এখান থেকে এটা হচ্ছে 2 নম্বর পিন। এই পয়েন্টটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট জি, যেটাকে আমরা বলছি ভার্চুয়াল গ্রাউন্ড। এই পয়েন্টটাকে নাম দিলাম জি। এই পয়েন্টটাকে নাম দিলাম জি। আর আমি ধরছি এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজটাই আমাকে বার করতে হবে। এই ভোল্টেজটাকে আমি ধরে নিচ্ছি ভিআই। ঠিক আছে? তো এই পয়েন্ট জি এর ভোল্টেজটা তোমার এই যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের ভোল্টেজের সাথে সেম হবে। মানে সবসময় ভিআই ইকুয়ালস টু জিরো হবে। ভিআই হচ্ছে জি পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা। খেয়াল রাখবে, ভিআই যেটা সেটা হচ্ছে এই জি পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা। তার ফলে আর ভোল্টেজ ডিফারেন্সটা আমার সবসময় কি হবে, জিরো হবে। এই ভিআইটা যেটা আছে জি পয়েন্ট আর এই মানে এই 2 নম্বর টার্মিনাল আর 3 নম্বর টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স সবসময় জিরো হবে। এটার জন্যই আমি জি পয়েন্টটাকে বলছি ভার্চুয়াল গ্রাউন্ড। ঠিক আছে, জি পয়েন্টটাকে আমি বলবো ভার্চুয়াল গ্রাউন্ড। জি পয়েন্ট যেটা এখানটায় সেটাই হচ্ছে আমার ভার্চুয়াল গ্রাউন্ড। এখানটায় আমি কি বলতে চাইছি, এখানে বলতে চাইছি পোটেনশিয়াল ডিফারেন্স। ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পিন 2 and 3 ইজ জিরো। 2 নম্বর আর 3 নম্বর পিনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হবে। এবার দেখো 3 নম্বর পিনটা আমি কিসে এখানে কানেক্ট করেছি, আমি 3 নম্বর পিনটা গ্রাউন্ডে কানেক্ট করেছি, তার মানে আমার 3 নম্বর পিনটা এই মোমেন্টে জিরোতে রয়েছে। তাহলে আমার এই জি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, জি পয়েন্টের পোটেনশিয়াল যেটা আছে সেটাও আমার সবসময় জিরো হবে। কিন্তু যদি আমি এই 3 নম্বর পিনটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করতাম, খেয়াল রাখো, যদি আমি এই 3 নম্বর পিনটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করতাম, সে 5 ভোল্টের ব্যাটারি, তাহলে জি পয়েন্টের ভোল্টেজটা কত হবে বলো তো? তাহলে জি ফাইভ পয়েন্ট, ভোল্ট হ্যাঁ 5 ভোল্ট, যাতে আমার এই এদের মাঝখানে জিরো হয়, তখন আমার জি পয়েন্টের ভোল্টেজটা হয়ে যাবে 5 ভোল্ট। মানে এদের দুজনের মাঝখানে কোনো ভোল্টেজ থাকবে না, এই পয়েন্টের যা ভোল্টেজ হবে এই জি পয়েন্টেও তাই ভোল্টেজ হবে। তো এক্ষেত্রে আমরা জি পয়েন্টটাকে বলছি হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। খুবই ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, জি পয়েন্টটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। তাহলে চলো ভার্চুয়াল গ্রাউন্ডের সম্পর্কে কিছুটা একটা আইডিয়া করা যাক এক্ষেত্রে। ভার্চুয়াল গ্রাউন্ড, আচ্ছা এই জিনিসটা আমি লিখে রাখছি, যদি পরীক্ষায় আসে এই জিনিসটা লিখে দিতে পারো। ঠিক আছে, ভার্চুয়াল গ্রাউন্ডের সম্পর্কে জিজ্ঞেস করতে গেলে হেয়ার মানে ছবিটা এঁকে তারপর তোমরা বলবে ইন দ্য গিভেন ফিগার আমার কি হচ্ছে, ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক ইজ অ্যাপ্লাইড। নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাইড। আচ্ছা, নেগেটিভ ফিডব্যাক বলতে কি সেটা একটুখানি শর্টে বলে রাখি। ফিডব্যাক ইজ when আউটপুট ভোল্টেজ ইজ ফেড ইনটু ইনপুট ভোল্টেজ। ফিডব্যাক পরে তোমরা ফিডব্যাকের ব্যাপারেও কিছু জিনিস পড়াবো। ফিডব্যাক when আউটপুট ভোল্টেজ is fed back uh,
হয়ে যাচ্ছে, ইজ গিভেন ব্যাক। when এক কাজ করে ধরো, হ্যাঁ, when a fraction of output voltage করে দাও, a fraction of output voltage is transferred back to the input, এই ঘটনাটাকে আমরা ফিডব্যাক বলি। যখন আউটপুটের একটা ফ্র্যাকশনকে তুমি আবার ট্রান্সফার করছো ইনপুটে, সেটাকে আমরা ফিডব্যাক বলি। তুমি এখানটায় খেয়াল করে দেখো, এখানটায় আমার আউটপুট কোনটা, এক্ষেত্রে যদি তোমরা দেখো আমার V0টা হচ্ছে আউটপুট, V0টা হচ্ছে আউটপুট, আর VS টা হচ্ছে আমার ইনপুট। তাহলে তোমরা দেখো আউটপুটটাকে তুমি এই জি পয়েন্টটা এখানে কানেক্ট করেছো, তার মানে কি হচ্ছে, আর ইনপুটটা যেখানে ঢুকছে সেখানে তোমার আউটপুটটাও গিয়ে ঢুকছে। তার মানে আউটপুটটাকে তুমি কি করছো, তুমি আবার ফেরত নিয়ে আসছো ইনপুটের মধ্যে, ইনপুট টার্মিনালের মধ্যে তুমি আউটপুটটাকে আবার ফিডব্যাক করাচ্ছ। তো এই জন্য এখানটা আমি এটাকে বলছি ফিডব্যাক অ্যাপ্লাই করা হয়েছে। আর ফিডব্যাকটা কোন টার্মিনালে অ্যাপ্লাই করা হচ্ছে, নেগেটিভ টার্মিনালে অ্যাপ্লাই করা হচ্ছে। আউটপুট ভোল্টেজ, ধরো তুমি এখানটায় যে ভোল্টেজ অ্যাপ্লাই করো, তুমি ধরো এখানটায় সবসময় খেয়াল রাখবে আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু, বা ইকুয়ালস টু না, প্রপোর্শনাল টু V2 মাইনাস V2 মাইনাস V1। এবার V1টা কি, তুমি এইখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছো সেটা V1, আর এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছো সেটা V2। তাহলে দেখো আউটপুট ভোল্টেজ আমার V2 এর সাথে নেগেটিভলি প্রপোর্শনাল, এই V1 এর সাথে নেগেটিভলি প্রপোর্শনাল, মানে V1 যত বাড়বে তত আমার কি হবে, আউটপুট ভোল্টেজ কমবে, খেয়াল রেখো। তাই জন্য এখানটায় বলছে নেগেটিভ ফিডব্যাক, কারণ তুমি আউটপুট ভোল্টেজকে কার সাথে কানেক্ট করেছো, এই V1 এর সাথে কানেক্ট করেছো, মানে এই 2 নম্বর পিনের সাথে কানেক্ট করেছো। তার মানে আউটপুট ভোল্টেজ যদি বেড়ে যায়, তোমার 2 নম্বর পিনের ইনপুটটা বাড়বে, যার ফলে তোমার আবার কি হবে, আউটপুটটা কমে যাবে। বুঝতে পারলে তো, মানে আউটপুটটা বাড়তে পারবে না। এই জন্য এক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক বলা হচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো একটুখানি। তাহলে যাই হোক, তাহলে এখানে আমরা নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করছি। ফিডব্যাক মানে কি সেটা তোমাদের বললাম, পরে এগুলো নিয়ে ডিসকাস করব। ফিডব্যাক তোমাদের চ্যাপ্টার আছে একটা, অ্যাম্পলিফায়ার চ্যাপ্টার, সেখানে করব। আচ্ছা, এখানে কি হচ্ছে, দ্য নেগেটিভ ভোল্টেজটা কি করছে দেখো, দ্য নেগেটিভ ভোল্টেজ, দ্য নেগেটিভ ভোল্টেজ, দ্য নেগেটিভ ফিডব্যাক, অ্যাকচুয়ালি ভোল্টেজ না, ফিডব্যাক ভোল্টেজ tends to cancel the output, tends to cancel the output, sorry, tends to cancel the input signal, not output, input signal, input signal at G, at point G, thus keeping G at ground potential. ঠিক আছে। Also open loop gain of op amp A tends to infinity, যে ওপেন লুপ গেইন হয় অপ অ্যাম্পের সেটা ইনফাইনাইট হয়। ওপেন লুপ গেইন মানে হচ্ছে A ইকুয়ালস টু V0 বাই VI, যেখানে VI টা কোনটা, VI হচ্ছে পোটেনশিয়াল, where VI is potential at G। as A tends to infinity, VI টা কি হবে বলো, যেহেতু আমার A ইনফাইনাইট, ওপেন লুপ ভোল্টেজ, শোনো, যে কোনো অপ অ্যাম্প খেয়াল রাখবে, ক্যারেক্টারিস্টিক্সে পড়েছি, আইডিয়াল অপ অ্যাম্পের যে ওপেন লুপ ভোল্টেজ গেইন, ওপেন লুপ গেইন যেটা, গেইন মানে হচ্ছে তোমার কতটা ইনপুট দিলে কতটা আউটপুট পাওয়া যাবে, আউটপুট বাই ইনপুট, সেটাকে বলা হয় গেইন। তো গেইনটা দেখো V0 যেটা আউটপুট, আর V in হচ্ছে ইনপুট, ইনপুটটা কোন পয়েন্টের ইনপুট, VI টা খেয়াল করে দেখো,
জি পয়েন্টের ইনপুটটা হচ্ছে দেখো ভিআই এখানটা করা আছে, তো ভিআইটা হচ্ছে জি পয়েন্টের ইনপুট। এবার এখানটায় তুমি দেখে বলো যে যদি আমার এটা ইনফিনিটি হয় তাহলে ভিআই কি হবে, দেখে বলো ফটাফট। এ ইনফিনিটি, জিরো ভিআই হবে, জিরো। একদম একদম জিরো। তো ভিআই জিরো, তার মানে কি জি পয়েন্টটা কি পোটেনশিয়ালে আছে, thus the point G is in ground potential and is called virtual ground। আচ্ছা এবার কেন কেন ভার্চুয়াল কথাটা বলা হচ্ছে, why virtual ground, why it is called, why virtual ground, why virtual ground is called virtual, কেন ভার্চুয়াল বলা হচ্ছে, কেন ভার্চুয়াল কথা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে অরিজিনাল গ্রাউন্ড যেটা হয়, অরিজিনাল গ্রাউন্ড তোমরা হয়তো মানে যেখানটায় ধরো আমরা একটা ধরো গ্রাউন্ড কোন লাইনটাকে বলি একটু জাস্ট বুঝিয়ে দিই, ধরো একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির সাথে তুমি কিছু একটা কানেক্ট করেছো, ধরো একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছো, একটা অপ্যাম্প কানেক্ট করেছো, অপ্যাম্প না একটা ডায়োড কানেক্ট করেছো, এই যে লাইনটা যেটা আমার নেগেটিভ লাইন, আরো আরো কিছু হয়তো আছে, একটা ভোল্টমিটার কানেক্ট করেছো, এই যে লাইনটা, এই নিচের লাইনটা হচ্ছে আমার গ্রাউন্ড লাইন। গ্রাউন্ড লাইনটা সবসময় ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট হয়, তুমি খেয়াল করো যত কারেন্ট আমার এই সার্কিটের মধ্যে ফ্লো করবে সেটা শেষে কোথায় গিয়ে শেষে কোথায় যাবে, সেটা শেষে গিয়ে গ্রাউন্ড লাইনে যাবে। যত কারেন্ট সার্কিটের মধ্যে ফ্লো করবে, ধরো এটা আই, এটা I1, এটা I2 হয়ে গেল, ভেঙে গেছে I1, যত কারেন্ট আমার এই সার্কিটের মধ্যে ফ্লো করবে তারা শেষে গিয়ে কোথায় মিট করবে, গ্রাউন্ড পয়েন্টে গিয়ে মিট করবে, গ্রাউন্ড লাইনে মিট করবে। তাহলে আমি গ্রাউন্ড বলছি মানে গ্রাউন্ডটা কি করছে, সব কারেন্টকে টেনে নিচ্ছে, একটা অরিজিনাল গ্রাউন্ড সব কারেন্টকে টেনে দিচ্ছে, কিন্তু জি পয়েন্টটা তা করছে না, জি পয়েন্টটা কিন্তু তা করছে না। এটা আমি জাস্ট এমনি বোঝাবার জন্য করলাম, এটা আঁকার দরকার নেই, এটা জাস্ট বোঝাবার জন্য করলাম যে আমার যে গ্রাউন্ড লাইনটা আছে, গ্রাউন্ড লাইনটা কি করছে, সব কারেন্টকে টেনে নিচ্ছে, সব কারেন্টকে টেনে নিচ্ছে। তাহলে এখানে আমি বলতে পারি কি যে অ্যাকচুয়াল গ্রাউন্ড actual ground acts as a sink of current, all current in the circuit, however in this case, না however দেব না, whereas in this case, whereas in this case though G is in ground potential, it does not act as a sink for currents, hence it is called virtual ground। ঠিক আছে, এই দুটো কোশ্চেন খেয়াল রাখবে, যদি তোমাকে জিজ্ঞেস করে ভার্চুয়াল গ্রাউন্ড সম্পর্কে বলতে বলে, তাহলেও এই পয়েন্টটা যেটা আছে যে কেন ভার্চুয়াল গ্রাউন্ড বলা হয়, এই পয়েন্টটা পর্যন্ত অ্যাড করে দেবে। তোমায় যদি কোশ্চেন করে যে রাইট এ শর্ট নোট অন ভার্চুয়াল গ্রাউন্ড বাট হোয়াট ডু ইউ মিন বাই ভার্চুয়াল গ্রাউন্ড, তাহলে এই পার্টটা তো করবেই, আর তার থেকেও খুব ভালো হয় যদি তুমি এই পার্টটাও তার সাথে অ্যাড করে দাও। ঠিক আছে, তো আবার এটা অনেক সময় প্রশ্নই আসতে পারে 2 নম্বরের প্রশ্নতে যে ভার্চুয়াল গ্রাউন্ডকে কেন ভার্চুয়াল বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এইটা, অ্যাকচুয়াল গ্রাউন্ড কি করে, যত কারেন্ট আছে সার্কিটে সবাইকে টেনে নিতে পারে, কিন্তু যে জি পয়েন্টটা আছে সেটা তা করছে না, তার ফলে আমার কি হচ্ছে, আমার
এইটা অ্যাক্ট করছে অ্যাজ এ ভার্চুয়াল গ্রাউন্ড, তাই জন্য এটাকে আমি বলছি ভার্চুয়াল গ্রাউন্ড। ক্লিয়ার এই অবধি? এই জায়গাটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার শোনো, সব থেকে যে জায়গাটা তোমাদের ইম্পর্টেন্ট পার্ট এই অপ অ্যাম্পের মধ্যে, যেখান থেকে তোমাদের একটা বড় কোশ্চেন আসার চান্স থাকছে, তোমরা যদি থার্ড সেমিস্টারদের কোশ্চেন দেখো, সেক্ষেত্রে তোমরা দেখবে যে এই পার্ট থেকে সবসময় বড় প্রশ্ন আসে, এই পার্টটা থেকে সবসময় বড় প্রশ্ন আছে, অ্যাপ্লিকেশন অফ অপ অ্যাম্পস, এই পার্টটা থেকে সবসময় তোমার বড় প্রশ্ন আসবে। কিরাম প্রশ্ন আসতে পারে? ডেসক্রাইব দ্য ওয়ার্কিং অফ অপ অ্যাম্প, ইভেন এগুলো প্র্যাকটিক্যালেও আসতে পারে। ওয়ার্কিং অফ অপ অ্যাম্প অ্যাজ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, আমি সব টাইপস গুলো বলে দিচ্ছি। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এই দুটো হচ্ছে প্রধান। ইনভার্টিং আর নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হচ্ছে প্রধান, এইটা দিয়েই সব শুরু। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, অ্যাডার, ডিফারেন্সিয়াল, এই চারটে তোমাকে করতেই হবে, চারটেই ঘুরিয়ে ফিরিয়ে খুব দেয়। এরপর এক্সট্রা এগুলো করে রাখতে পারো, এই চারটে তো করতেই হবে, তাছাড়া এক্সট্রা এগুলো করতে পারো। সাবট্রাক্টর, অ্যাডার, সাবট্রাক্টর, আর কি হলো ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, কি আছে এরপর জন্য, হ্যাঁ ডিফারেন্সিয়েটার, এই দুটোও আসতে পারে। ডিফারেন্সিয়েটার ডিফারেন্সিয়েশন করে দেবে তোমাকে। ইন্টিগ্রেটর ইন্টিগ্রেশন করে দেবে তোমাকে। কম্প্যারেটর, কম্প্যারেটর, আর কি আছে, কম্প্যারেটর হলো কম্প্যারেটর আছে, আর আছে হচ্ছে ডিফারেন্সিয়েটার, ইন্টিগ্রেটর পাশে লিখছি। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার হয়ে গেছে। পিক ডিটেক্টর একটা থাকে, আর একটা অ্যাড করে দিচ্ছি এখানটায় 9 নম্বর, পিক ডিটেক্টর। একটু সিলেবাসে দেখো যদি এছাড়া কিছু এক্সট্রা থাকে, আমার মনে পড়ছে না। পিক ডিটেক্টর আমি পরে তোমাদের দেখে বলবো। এই নখানা আছে, নখানার মধ্যে থেকে প্রথম চারটে তো সব থেকে ইম্পর্টেন্ট, ইনভার্টিং, নন ইনভার্টিং, ডিফারেন্সিয়াল আর অ্যাডার। মানে যেগুলো তোমরা করার চেষ্টা করবে ম্যাক্সিমাম, সেগুলো হচ্ছে এইগুলো, এই দুটো, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, অ্যাডার, ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেটর। অ্যাটলিস্ট এই ছখানা তো করবেই, নটার মধ্যে এই ছখানা সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাকে একদম ডাইরেক্ট বড় প্রশ্ন চলে আসতে পারে। তোমাকে হয়তো দুখানা লিখতে দিল, তোমার পুরো 10 নম্বর, দুখানা বা চারটেও দিতে পারে, ডিপেন্ড করছে, তোমার পুরো 10 নম্বর দিয়ে দিল এখান থেকে। যে কোনো মানে চারটে দিয়ে দিল, যে কোনো দুখানা করো, তো এরকম তুমি পুরো 10 নম্বরের প্রশ্ন এখান থেকে তুমি পেয়ে যেতে পারবে। পার্টিকুলারলি এই চারটে, ইনভার্টিং, নন ইনভার্টিং, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, অ্যাডার, ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, এই ছটা পার্টিকুলারলি দেখবে। ঠিক আছে তো? এটা তোমরা আশা করছি থার্ড সেমিস্টারে করেছিলে। চলো তাহলে একটার পর একটা আমরা যাওয়া যাক। ফার্স্টে যাব কোথায়? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে। ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা হচ্ছে স্টার্টিং আইডিয়া। এই যে ওপরে যে সার্কিটটা এঁকেছিলাম, সেম সার্কিট হবে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য। অপ অ্যাম্পটা আঁকবো, এইটা হচ্ছে আমার V0 আউটপুট, মাইনাস প্লাস, এইখান থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে আমার
এই ভিএস এ যাবে, ভিএসটা এখানটায় আমি একটা এসি সিগন্যাল দিচ্ছি, তাই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। আর 3 নম্বর পয়েন্টটা আমার কোথায় যাবে? গ্রাউন্ডে। এইটা হচ্ছে আমার সেই পয়েন্ট জি, যেটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। এখানে আরেকটা রেজিস্ট্যান্স এই পয়েন্টে যাবে। রেজিস্ট্যান্সের নামগুলো দিয়ে দিই। আচ্ছা, কোনগুলো কি বলে দিই? এটা হচ্ছে ভিএস, আর1, আর2, আচ্ছা এইটা হচ্ছে পয়েন্ট জি, ঠিক আছে? আর কিছু তো নেই, ব্যাস এই কটাই। V0 দেওয়া রয়েছে। এইটা হচ্ছে আমার সার্কিট ফর ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে আমার সার্কিট ফর ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এবার এখানটায় আমি কি হবে দেখো, সবার আগে কারেন্ট আমার কোন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে? কারেন্ট আমার এখান দিয়ে ঢুকে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা এবার বলো তো অপ অ্যাম্পের রেজিস্ট্যান্স কত হয়? অপ অ্যাম্প, আইডিয়াল অপ অ্যাম্পের রেজিস্ট্যান্স কত হয়, যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম? আইডিয়াল অপ অ্যাম্পের রেজিস্ট্যান্স কত হয়? ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্স কত হয়? ইনফাইনাইট হয়। দেখবে একবার ক্যারেক্টারিস্টিক্সে দেখবে আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা ইনফাইনাইট হয়। ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট হওয়া মানে কি, যে কোনো কারেন্ট আমার অপ অ্যাম্পের ভেতরে যেতে পারবে না, এই দিক দিয়ে ভেতরে যেতে পারবে না। তাহলে কারেন্ট, এই আই কারেন্টটার একমাত্র পথ খোলা রয়েছে ওপর দিয়ে আর1 দিয়ে চলে যাওয়া, এই আর2 দিয়ে চলে যাওয়া। তো দেখো আর1 দিয়ে যে কারেন্ট ফ্লো করছে, আর2 দিয়েও সেম কারেন্ট ফ্লো করছে, অপ অ্যাম্পের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। আমি ধরে নিচ্ছি এই জি পয়েন্টে যে আছে, জি পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে আমার, এই জি পয়েন্টের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিআই উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ভিআই হচ্ছে এই জি পয়েন্টের ভোল্টেজ, সেটা আমি ধরে নিলাম। এবার চলো আমরা একটু ক্যালকুলেশন করি, কিছু লেখালেখি লিখি, তারপর এখান থেকে ক্যালকুলেশন করব। যদি এটা প্রশ্ন আসে, নর্মালি এটা 4 নম্বর থেকে 5 নম্বরের প্রশ্ন আসে, তো একটু লিখতে হবে, তারপর ক্যালকুলেশন দেখাতে হবে। আচ্ছা এখানটায় বলছে সিন্স দ্য ইনপুট, দ্য ইনপুট ইম্পিডেন্স, এই কথাটা যেটা আমি বলছি, input impedance of ideal op amp, ideal op amp is infinite. Input impedance of ideal op amp is infinite, hence no current flows through the op amp. Hence no current flows into the op amp but through the op amp. কোনো কারেন্ট অপ অ্যাম্পের মধ্যে দিয়ে ফ্লো করবে না। Thus the current, thus the current flowing through R2, current flowing through R2 is the same current through R1. That is flowing through R1. এই কথাগুলো একটুখানি স্টার্টিং এ লিখে দিতে হবে। R2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, ছবিতে দেখে দিতে পারো, একই কারেন্টটাই আমার R1 এর মধ্যে দিয়ে ফ্লো করছে, বা R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটাই আমার R2 এর মধ্যে দিয়ে ফ্লো করছে। তাহলে এবার আমার কি হয়ে যাচ্ছে, বাই কারচফস ল অ্যাপ্লাই করো। Thus by applying Kirchhoff's law, এখানটায় কারচফস ল না অ্যাপ্লাই করে বেস্ট হচ্ছে ওহমস ল অ্যাপ্লাই করতে পারো। ওহমস ল অ্যাপ্লাই করি। চলো আমাকে একটু দেখে বলো এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পয়েন্টের ভোল্টেজ কত? V0। আমি ধরে নিয়েছি আউটপুট ভোল্টেজটা V0, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে? V0। এই পয়েন্টের ভোল্টেজটা কত? VI। জি পয়েন্টের ভোল্টেজটা VI। তাহলে এবার আমি এই জিনিসটা লিখতে পারি কিনা বলো, I equals to V0 minus VI by R2 লেখা যেতে পারে কি পারে না বলো?
আচ্ছা কারেন্ট দাঁড়াও, কারেন্ট কোন দিক দিয়ে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে ফ্লো করে, উল্টে যাবে, সরি। কারেন্ট ফ্লো করছে, ধরো আমার এখানটায় আমি এরম কানেক্ট করেছি, এখানটায় আমার প্লাস ভি, এখানটায় আমার মাইনাস ভি, এইদিকে কারেন্ট ফ্লো করছে। তাহলে এইটা বাই এইটা করবো, তাহলে এখানটায় আমার ভিআইটা বড়, ভি জিরোটা, কারেন্টটা এইরকম দিকে যাচ্ছে, তাহলে ভিআই মাইনাস ভি জিরো বাই আর টু হবে। হবে কি হবে না বলো, কারেন্টের ডাইরেকশন দেখো, ভিআই থেকে ভি জিরোর দিকে যাচ্ছে, হবে কি না বলো, লেখা যেতে পারে। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার একই রকম ভাবে তোমরা একটু দেখে বলো, আরে আটকে গেল, আচ্ছা 2 মিনিট, 2 মিনিট একটু হ্যাং করছে কম্পিউটারটা। তাহলে তোমরা যদি দেখো, তাহলে এবার আমাকে একই রকম আইডিয়া করে বলো তো, যদি আমি আর ওয়ান এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, আমি কি ফর্মুলা লিখবো, আর ওয়ান এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, আর ওয়ান এর রেসপেক্টে কি হবে, আর ওয়ান এর লেফট সাইডে কোন ভোল্টেজ রয়েছে, আর ওয়ান এর লেফট সাইডে কোন ভোল্টেজ রয়েছে, ভিএস আছে, ভিএস। আর এখানে ভিআই, তাহলে ভিএস মাইনাস ভিআই বাই আর ওয়ান হবে কি হবে না, ভিএস মাইনাস ভিআই বাই আর ওয়ান লিখতে পারি কিনা বলো। তাহলে এখানে দেখো আই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভিআই মাইনাস ভি জিরো বাই আর টু, অলসো এক সেকেন্ড, কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা এটা আমার কি ছিল, ভিআই মাইনাস ভি জিরো বাই আর টু ছিল। একই রকম ভাবে আমরা কি লিখতে পারি, অলসো আই ইকুয়ালস টু ভিএস মাইনাস ভিআই, ভিএস মাইনাস ভিআই বাই আর ওয়ান লেখা যেতে পারে। তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়েট করি, দেয়ারফর দুটোকে ইকুয়েট করলে আমি কি লিখতে পারবো, ভিএস মাইনাস ভিআই বাই আর ওয়ান ইকুয়ালস টু ভিএস ভিআই মাইনাস ভি জিরো বাই আর টু। এবার আমাকে দেখে বলো যে কি প্রবলেম আছে, এক সেকেন্ড, হ্যাঁ।
একটু হ্যাং করছে কম্পিউটারটা, একটু ওয়েট করো। হ্যাঁ, কি হলো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এবার ভিআইটা কত? ভিআইটা কত আছে? ভিআইটা আমরা কি বলেছিলাম? ভিআই কত হবে? ভিআই ইকুয়ালস টু 0 হবে। তাহলে সেখান থেকে আমার কি হয়ে যাচ্ছে দেখো, ভিআইটাতে তুমি যদি 0 বসাও তাহলে তুমি কি পাচ্ছ? ভিআইটাতে যদি আমি 0 বসাই তাহলে আমি কি পাচ্ছি? ভিএস বাই আর ওয়ান, ভিএস বাই আর ওয়ান ইকুয়ালস টু এখানে মাইনাস ভি জিরো বাই আর টু পাবো, তাই তো? হুইচ ইমপ্লাইজ, আরে যাই হোক, এখান থেকে আমি কি পাচ্ছি? হুইচ ইমপ্লাইজ ভিএস, বা এবার দেখো ভিএসটা হচ্ছে ইনপুট ভোল্টেজ আর ভি জিরোটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে আমি এখান থেকে এক কাজ করতে পারি, ভি জিরো বাই ভিএসটা বার করতে পারি, যেটা হচ্ছে ইনপুট বাই আউটপুট ভোল্টেজ। ভি জিরো বাই ভিএসটা দেখো আমার কি হচ্ছে, ভি জিরো বাই ভিএসটা আমার হয়ে যাচ্ছে মাইনাস আর টু বাই আর ওয়ান। এবার ভি জিরো বাই ভিএসটা কি হচ্ছে? এটা হচ্ছে গেন অফ দ্য অ্যাম্পলিফায়ার, হুইচ ইমপ্লাইজ gain of gain of inverting amplifier, which implies gain of inverting amplifier, gain of inverting amplifier, সেটা আমার কি হয়ে যাবে? a equals to, খুব ইম্পর্টেন্ট, v0 by vi, v0 by vs, আউটপুট বাই ইনপুট, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার কি বেরোলো? মাইনাস আর এস বাই, সরি, মাইনাস আর টু বাই আর ওয়ান। এটা আমার গেন অফ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বেরোলো, মাইনাস আর টু বাই আর ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আমার, এইটা বার করতে দেয় যে হোয়াট ইজ দ্য গেন অফ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, হোয়াট ইজ দ্য গেন অফ দ্য ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। এবার তার মানে দেখো আমার আমার হাতে ক্ষমতা আছে, আমি যেরকম যেরকম আর ওয়ান আর আর টু চয়েস করবো সেরকম সেরকম গেন বাড়বে। যদি আমি চুজ করি যে if we take R1 equals to say 1 ohm, 1 তো হয় না, 100 ohm, and R2 equals to কত নেওয়া যেতে পারে? 1 কিলো ওম বা 1000 ওম, দেন গেন কত হয়ে যাবে বলো? গেন ইকুয়ালস টু, দেন গেন যেটা হবে সেটা কত হয়ে যাবে? a equals to আর মাইনাস আর টু বাই আর ওয়ান, মাইনাস আর টু বাই আর ওয়ান, ক্যালকুলেট করো কত হচ্ছে, which is equals to মাইনাস 1 কিলো মানে 1000 বাই 100, দ্যাট ইজ মাইনাস 10, গেন হবে মাইনাস 10, 10 কোনো ইউনিট হবে না কারণ এটা একটা রেশিও। তো গেন হয়ে যাচ্ছে আমার মাইনাস 10। এটা ছিল আমাদের কি? নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সরি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এটা ছিল আমার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কম্পিউটারটা একটু হ্যাং করছে আজকে। হ্যাঁ, বলছি এই অবধি থাকবে কি? তাহলে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু নন ইনভার্টিংটা করিয়ে দেওয়ার চেষ্টা করি যদি কোনোভাবে হয়ে যায়। এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, নন ইনভার্টিংটা একটু বলে দিই, বলে আজকে তাহলে ছেড়ে দিচ্ছি। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা কি হয়? সার্কিটটা ঠিক আগেরটার মতোই হবে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, আগেরটার মতোই সার্কিট হবে। এই আর ওয়ান গেছে, এবার ডিফারেন্সটা কি হবে দেখো,
এই যে ভিএসটা যেটা লাগানো ছিল, ভিএসটা আমার কোথায় লাগানো থাকবে বলতো? নন ইনভার্টিং এর ক্ষেত্রে ভিএসটা আমার এই 3 নম্বর পিনের সাথে লাগানো থাকবে। এই ভিএস যেটা আছে সেটা আমার এই 3 নম্বর পিনের সাথে লাগানো থাকবে। আর এইটা আমার ডাইরেক্ট গ্রাউন্ড হয়ে যাবে। এই 2 নম্বর পিনটা রেজিস্ট্যান্স R1 হয়ে ডাইরেক্ট গ্রাউন্ড হয়ে যাবে। বাকি সার্কিট সেম থাকছে। এইটা হচ্ছে আমার নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের সার্কিট। এটা হচ্ছে V0, এটা হচ্ছে R2, এই পয়েন্টটা হচ্ছে আমার G, এই পয়েন্টটা হচ্ছে আমার G। এবার আমাকে একটু দেখে বলতে পারবে G পয়েন্টের ভোল্টেজটা এ ক্ষেত্রে কত হবে? G পয়েন্টের ভোল্টেজটা এ ক্ষেত্রে কত হতে পারে? একটু ভেবে বলো তো। জিরো তো হবে না, জিরো হবে না, কত হবে তাহলে বলো? আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা কাজ করছি, চলো আমরা ধরে নিচ্ছি যে এই যে পয়েন্টটা রয়েছে পয়েন্ট জি, এইটার ভোল্টেজ হচ্ছে V2, এটার ভোল্টেজ হচ্ছে V2, আর এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে অবভিয়াসলি V0। এবার V2 হওয়া মানে কি, তুমি যদি এই পয়েন্টটা যদি V2 ভোল্টেজ হয় আর এই পয়েন্টটায় আমার হচ্ছে V0, আর এই পয়েন্টটা সরি V0 না, এটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ড মানে হচ্ছে V ইকুয়ালস টু 0, V ইকুয়ালস টু 0 এই পয়েন্টটা। এই পয়েন্টটার ভোল্টেজ আমি ধরলাম V2 আর এই পয়েন্টের ভোল্টেজটা ধরলাম আমি V0। এবার এখানটায় যদি আমি দেখি তাহলে আমার অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজ কত হওয়া উচিত? আমরা ধরে নিচ্ছি ইফ আহা if the voltage of point G is V2 and A is the gain of the amplifier, the gain of op amp, of amplifier না, এখানটায় আমি এক কাজ করি A1 করে দিচ্ছি, A1 is the gain of the op amp, then আউটপুট কত হবে? আউটপুট অফ দ্য অপ অ্যাম্প, অপ অ্যাম্পটার আউটপুট, শুধু অপ অ্যাম্পটার আউটপুট কত হবে? ফর্মুলা কি ছিল আগের দিন বলেছিলাম যে অপ অ্যাম্পের আউটপুট যেটা আছে সেটা আমার কার উপর নির্ভর করে, তুমি 3 নম্বর পিনে কতটা ভোল্টেজ দিচ্ছ আর মাইনাস 2 নম্বর পিনে কতটা ভোল্টেজ দিচ্ছ তার উপর নির্ভর করে। তাহলে আউটপুট অফ দ্য অপ অ্যাম্প কি হবে? V0 ইকুয়ালস টু A1 যেটা অ্যাম্পলিফিকেশন বা অপ অ্যাম্পের গেইন, সেটা ইনটু তোমার, এবার দেখো 3 নম্বর পিনে কতটা তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, 3 নম্বর পিনে কতটা ভোল্টেজ, হ্যাঁ ভিএস, ভিএস ভোল্টেজ অ্যাপ্লাই করেছো 3 নম্বর পিনে, আর 2 নম্বর পিনে কতটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো? V2, আমি ধরে নিয়েছি V2 অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ আমি ধরে নিয়েছি, অ্যাকচুয়ালি V0 হচ্ছে কিন্তু আমরা এখানে ধরে নিয়েছি V2। তাহলে আমরা এখানটায় কি লিখবো? এখানটায় লিখবো VS মাইনাস V2। এবার এইটা লিখলাম তো, এবার আইডিয়াল অপ অ্যাম্পের, তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, which implies A1 যেটা গেইন অফ অপ অ্যাম্প ইকুয়ালস টু V0 বাই V2, V0 বাই VS মাইনাস V2। তাহলে এবার এখানে দেখো অ্যাজ গেইন অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প কি হয়, কি হয় gain of an ideal op amp? A equals to infinity, A1 equals to infinity, A1 infinity হওয়া মানে কি, A1 infinity হওয়া মানে নিচের টার্মটা 0 হবে, that which implies VS minus V2 should be equals to 0, which implies VS minus V2 should be equals to 0। তার মানে এখান থেকে V2 কত পাওয়া যাচ্ছে, which implies V2 equals to VS।
বোঝা গেল তো এইখানটায়? তাহলে আমার V2 তে যেটা আমি বলেছিলাম যে জি পয়েন্টে ঠিক 3 নম্বর পিনে তোমার যা ভোল্টেজ পড়বে, তার তারিকা কেন আজকে প্রবলেম, হ্যাঁ, 3 নম্বর পিনে যে ভোল্টেজটা পড়বে সেই ভোল্টেজটাই তোমার এই জি পয়েন্টে পড়বে। যদি তুমি এটাকে গ্রাউন্ড করতে তাহলে জি পয়েন্টটায় ভোল্টেজ 0 হতো। যেহেতু এখানে তুমি একটা ব্যাটারি দিয়ে রেখেছো, মানে ব্যাটারি না, সোর্স দিয়ে রেখেছো ভিএস ভোল্টেজ, তাই এই জি পয়েন্টের ভোল্টেজটাও তোমার ভিএস সমান হবে। তাহলে ভি টু ইকুয়ালস টু ইম্পর্টেন্ট পয়েন্ট ওভার হিয়ার, ভি টু ভ্যালু ভিএস এর সমান হবে। তাহলে এবার তুমি বলো, দাস কারেন্ট থ্রু R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, চলো দেখা যাক। কারেন্ট থ্রু R1 কত হবে? আমি একটু ছবিটায় গেলাম। আমি যদি এখানটায় দেখি, আমি এখান দিয়ে ধরো আর কারেন্টটা আমার এই দিক দিয়ে যাবে, একটা কারেন্ট আই, আর সেই কারেন্টটা অপ অ্যাম্পের ভেতর দিয়ে যাবে না, তাই জন্য R2 এর মধ্যে দিয়ে চলে যাবে আই। ঠিক আছে, তাহলে এবার দেখো R1 এর মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে। এবার এই আই কারেন্টটাকে আমি কিভাবে ধরবো? কিভাবে? লেফট সাইডে, কারেন্টের লেফট সাইডে ভোল্টেজ কত আছে? 0 ভোল্টেজ আছে। আর রাইট সাইডে কত ভোল্টেজ আছে? V2 পরিমাণ ভোল্টেজ আছে, যেটাকে আমি ভিএস সমান ধরেছি। তাহলে আমি কি ধরতে পারি? কারেন্ট থ্রু R1 কত হয়ে যাবে? কারেন্ট থ্রু R1 হবে I ইকুয়ালস টু ভি মাইনাস ভি টু বাই আর, ভি মাইনাস ভি টু বাই R1। ভিটা কত আছে? লেফট হ্যান্ড সাইডে 0 আছে। আর টুটা কত? RS। তাহলে RS বাই R1, এটা আমার কারেন্ট বেরোলো। অ্যান্ড কারেন্ট থ্রু R2, কত হবে? চলো উপরে ছবিতে চলে যাই। R2 এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। R2 এর লেফট হ্যান্ড সাইডে কত ভোল্টেজ আছে? লেফট হ্যান্ড সাইডে V2 ভোল্টেজ আছে। আর রাইট হ্যান্ড সাইডে কত ভোল্টেজ আছে? V0 আছে। তাহলে এটা আমার হয়ে যাবে I ইকুয়ালস টু V2 মাইনাস V0 বাই R2। তাহলে I ইকুয়ালস টু V2 মাইনাস V0 বাই R2, রাইট? হুইচ ইমপ্লাইজ V2 টা কত আর V0 টা কত? V2 টা তো আমার VS, Yes. আর V0 V0ই থাকবে ভাই। তাহলে দুটোকে যোগ করে দাও, মানে ইকুয়েট করে দাও। দাস এখানে আমি পাচ্ছি VS মাইনাস V0 বাই R2 ইকুয়ালস টু মাইনাস V0 বাই R1, মাইনাস VS বাই R1, সরি, মাইনাস VS বাই R1। এখান থেকে আমি কি করতে পারি? এটাকে ভাঙো। আমাকে V0 বাই VS বার করতে হবে, খেয়াল রাখবে, V0 বাই VS। তাহলে এটাকে আমি দুভাগে ভেঙে নিতে পারি, একটা VS বাই R2 মাইনাস V0 বাই R2 equals to minus VS by R1, which implies VS টাকে যদি আমি করি minus V0 by R2 এটা কত হয়ে যাবে? এই সাইডে তুমি নিয়ে V0 by R2 equals to VS by R2 plus VR by R2, VS by R2 plus VS by R1। এখান থেকে দেখো কত বেরোচ্ছে, V0 by VS টা করে দেখো কত বেরোচ্ছে। V0 by VS বেরোচ্ছে আমার R2 by R2 plus R2 by R1। তাহলে গেন কত হয়ে গেল? দাস গেন অফ নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার,
নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেন কত হবে? এ, এটাকে আমি এফ একটা সাবস্ক্রিপ্টে করে দিচ্ছি, এফ ইকুয়ালস টু V0 বাই VS, হুইচ ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে দেখো, 1 প্লাস R2 বাই R1, 1 প্লাস R2 বাই R1। তাহলে এখানটায় আমার যা থাকবে না কেন তার সাথে আমার একটা এক যোগ হয়ে যাবে, এখানটায় আমার যা থাকবে তার সাথে একটা এক যোগ হয়ে যাবে। এটা হচ্ছে গেন অফ নন ইনভার্টিং স্যার অ্যাম্পলিফায়ার। V0 বাই VS হবে না? হ্যাঁ সরি, ভিএস হবে। তাহলে এখান থেকে আমি কত, তাহলে এটা পেয়ে গেলাম, দাস ইফ আমরা যদি আগের মতো কেসটা ধরি, আমরা যদি আগের মতো কেসটা ধরি, R1 কে আমি 10 ওহম ধরি, 10 না, দাস ইফ R1 equals to 100 ohm and R2 যদি আমরা 1000 ohm ধরি, আমার AF টা কত বেরোবে? AF equals to আমার কত বেরোবে ক্যালকুলেট করে দেখো, 11 বেরোবে। আগেরটা 10 বেরিয়েছিল, এক্ষেত্রে আমার 11 বেরোচ্ছে। গেনটা কত বেরোবে? এক্ষেত্রে আমার 11 বেরোবে। ঠিক আছে, তো এই দুটো কিন্তু খুবই আসে, তোমাদের গেন বার করতে দেয়, তোমাদের এইভাবে পুরো ক্যালকুলেশনটা করে ছবি এঁকে দেখাতে হবে, ছবি তো মাস্ট, তাছাড়া এই ক্যালকুলেশন পুরো করে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা বলছি এই অবধি থাকুক, আজকে আমার একটু ডিস্টার্ব করছে কম্পিউটারটা। ঠিক আছে, নেক্সট Okay, sir. শনিবার দিন ক্লাস নেব, শনিবার দিন বাকিটা করাবো, আজকে ডিস্টার্ব করছে। কি হলো?